আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ এবং ভারতের যে নতুন কীর্তি কারখানা শুরু হয়েছে, আমি দুই দেশেরই যে বক্তব্য, ভারত একটা মিডিয়া রিলিজ, প্রেস রিলিজ টাইপের, বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছেন, যেখানে রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি কথা বলেছেন। আবার পাল্টাই বলা যায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ পাল্টা, তিনিও বলেছেন যে পাল্টা। ভারত যেহেতু এরকম বিবৃতি দিয়েছে, এই জন্য আমি প্রকাশ্যে এসে কথা বলতে বাধ্য হচ্ছি। দুজনের বক্তব্য আমি পুরোটা শুনেছি, পড়েছি, আপনারা নিশ্চয়ই অনেকে পড়ে ফেলেছেন। আমি আর এটা পড়ে আপনাদের বিরক্তির উদ্বেগ করতে চাই না। বোধহয় লাইন টু লাইন না পড়লেও চলবে, লাইন টু লাইন না পড়লেও মোদ্দা কথা যেটা, দুইজনের বক্তব্য শুনে আমার মনে হয়েছে, দুই পক্ষের বক্তব্য শুনেই, যে রিসেন্টলি ভারত বাংলাদেশ সম্পর্ক যে জায়গায় গিয়েছে, যে কেউটাই কেউ মানি না, বলছো বলছো, তোমারটা বলছো তুমি বলছো, আমারটা আমি বলে যাই। মানে এক ইস্যু নিয়ে এক দেশ বিবৃতি দেয়, এক দেশ বলে এটা লাইনে লাইনে মিথ্যা কথা। মোদ্দার কথা সারমর্ম যদি দাঁড়ায় সেই ঘটনা হচ্ছে। কয়েকদিন আগে ধরেন বাংলাদেশের দিক থেকে ওই শেখ হাসিনারে ফেরত চাওয়া, তারপরে ওসমান হাদির হামলাকারীরা তারা যদি ভারতীয় আশ্রয় নেয়, তাহলে তাদেরকে ধৈরা বাংলাদেশি পুলিশ হাতে দেওয়া, এগুলো বলার পরে তাৎক্ষণিকভাবে 2-3 ঘন্টার মধ্যে ভারত বললো হুম আমরা এরকম কিছু জানি না, এগুলা এগুলা যা বলছে বাংলাদেশ সেগুলা ঠিক না, একটা বিবৃতি দিল। তারপরে আবার বাংলাদেশের হাই কমিশনারের ডাইকা নিয়া, এই যে তাদের হাই কমিশন অভিমুখে পদযাত্রা, তারপরে নেতাদের জ্বালাময়ী বক্তৃতা, সাংঘাতিক জ্বালাময়ী বক্তৃতা, যে মোটামুটি ভারতে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, গিলে ফেলবো, এই টাইপের প্রেক্ষাপটে আবার বাংলাদেশের দিক থেকেও একটা ঘাপটি মারা। আজকে দেখেন প্রতিদিন ঘটনা ঘটছে, প্রতিদিন গত 16ই ডিসেম্বর থেকে শুরু করে, এবং ওসমান হাদি আহত হওয়ার যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিন ভারত বাংলাদেশ সংক্রান্ত ঘটনা ঘটছে, এবং ঘটনাটা প্রত্যেকটাই অবস্থা ডেটোরেট করছে, অবনতি হচ্ছে। মানে কোনো শুভ খবর নাই যে দুই দেশ বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের সমস্যা আমরা বুঝতেছি, আমাদের সমস্যাটা তোমরা একটু বুঝো। একে অন্যের প্রতি খালি অভিযোগ আর অভিযোগ। একটা সময় না জানেন, মানে অভিযোগ আর অভিযোগ শুনতে শুনতে একজন মানুষ আর একজন মানুষের প্রতি যে অভিযোগ থাকে না, বিরক্ত হয়ে যায় শেষ পর্যন্ত। দূর আর ভালো লাগে না, একটা কিছু কইরা বসি। ভারত বাংলাদেশের দুই পক্ষই এরকম একটা কিছু কইরা বসার লোক আছে। বাংলাদেশের ভিতরে উগ্রপন্থীরা আছে, বাংলাদেশের ভিতরে কট্টর ভারত বিরোধী রাজনীতিবিদরা আছে, যাদের পুঁজি হলো ভারত বিরোধী করা। ইন্ডিয়ার ভিতরেও তীব্র ধর্মবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে। এই হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারেই কেওয়াজ করেছে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে। ওই যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, বাংলাদেশ গিয়ে করেছে, এবার তাদেরও যারা আছে এরকম লাফাইন্না পার্টি, সেই লাফাইন্না পার্টি এবার বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে হুলস্থুল কাণ্ড করেছে। বাংলাদেশ যা বলছে, বাংলাদেশের কথার মধ্যে কথা হলো যে এখানে পত্রপত্রিকায় খবর এসছে, আমাদের ভারতের হাই কমিশনার অফিসে গিয়ে আর বিশৃঙ্খলা তৈরি করলো। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে বড় পয়েন্টটা ধরছে, গেছে কি যায় নাই, কতজন গেছে না গেছে বুঝতে যায় না, যেই কয়জন গেছে এত নিরাপত্তা বলয়ের মধ্যে তারা গেল কেমনে, এটা যাওয়া সম্ভব না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ওইখানে বাংলাদেশ হাই কমিশনটা, বাংলাদেশ হাউসটা এমন একটা এলাকার মধ্যে, সেটা তো হচ্ছে একে তো কূটনৈতিক এলাকা, ডিপ্লোম্যাটিক জোনের একের কলিজার ভিতরে বাংলাদেশের দূতাবাস, তো ওই পর্যন্ত এই লোকগুলা গেল কেমনে, পর্যন্ত যাওয়ার কথা না। এখন এই কথা যদি এই কথা বিশ্বাস করলে ওই দেশের তাহলে কোনো একটা পক্ষ চাইছে, ইন্ডিয়ার কোনো একটা পক্ষ চাইছে যে এরকম একটা প্রেশার ক্রিয়েট হোক, সিচুয়েশন একটা খারাপ হোক, যে আমার দেশের এমবিসি লক্ষ্য করে তোমার দেশের গুলা লাফায়, আমাদের দেশের গুলো একটু লাফানি তোমাদেরকে দেখায় দিই, ব্যাপারটা এরকম। এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বারবারই বলছে যে আপনাদের ওখানে গেল কেমনে এটা আমারে বোঝান, কয়জন গেছে, কয় গাড়িতে গেছে, কি করছে। ভারতের থেকে আমাদের হাই কমিশন কর্মকর্তারা বলছে তারা হাউকাও শুনছে, চিল্লাচিল্লি শুনছে, স্লোগান শুনছে, তবে কাউকে আমাদের হাই কমিশনারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কিনা এটা ঠিক কনফার্ম না। এবার ভারত বলতেছে যে এই টাইপের কোনো কর্মকাণ্ড হয় নাই, কিছু লোকজন তারা সেইখানে ময়মনসিংহের গফরগাঁওয়ের দীপুচন্দ্র দাস, সেই ছেলেটার উপরে যে পৃথিবীর ন্যাক্কারতম সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেইটার প্রতিবাদ করতে গিয়ে সেখানে কয়েকজন স্লোগান টোগান দিয়েছে, চিৎকার চেঁচামেচি করেছে। বাংলাদেশ এইটাই বলছে যে ঠিক আছে সেইটাই করছে, কিন্তু ওই পর্যন্ত গেল কেমন, ওই পর্যন্ত যাওয়ার কথা না। এবং 2জন মাত্র সিকিউরিটি পুলিশ ছিল, সেটা বাংলাদেশের কূটনীতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এখন ভারত অস্বীকার করছে, ভারত একরকম বলছে যে না, বাংলাদেশ দূতাবাসের সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই, এবং সোশ্যাল মিডিয়ার ছবি তারা দেখতে বলছে। কিন্তু বাংলাদেশের ভেতরে পত্রপত্রিকার যে খবর, বাংলাদেশের পত্রপত্রিকার খবরও
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা না করছে, অস্বীকার করছে, যেটা ঠিক না। কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকায় খবরটা বেশি ফলো করে এসছে, এবং আমি যেটা দেখেছি সেটা হলো আমার দেশ পত্রিকা, তারা সবার আগে সবচেয়ে বিশদ বর্ণনা করেছে, এবং তারা সেখানে এটাও লিখেছে, তাদের মতো করে লিখেছে যে এইটার প্রেক্ষিতে বাংলাদেশে ভারতের মানুষদের ভিসা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। কারণ ভারত কতটুকু তারা এই ঘটনা চেপে যেতে চাইলো বা কতটুকু সত্যিকার ঘটনা প্রকাশ করলো, এটা বোধহয় এখন যাচাই করা খুব কষ্টকর। কারণ দুই দেশের এমন একটা সম্পর্ক, এবং বাংলাদেশে আপনি যাচাই করতে যাবেন, যাচাই করতে গেলে দেখবেন যে বাংলাদেশের যারা উগ্রপন্থী তারা আবার ধরে বসে আছে, না এরকম করছেই, চলো এখন আমরা পাল্টা করি। এবং এটা থামার কোনো লক্ষণ কিন্তু নাই। আমরা একটা আলোচনা আজকে বলেছিলাম যে উদ্বেগ উৎকণ্ঠা থামছে না, মানে একেবারে নিশ্চিতভাবে ঝামেলা শেষ হয়ে গেছে এটা হচ্ছে না। পাশাপাশি ভারতের বহু পত্র পত্রিকা মিডিয়া যেসব খবর, এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে সংখ্যা দিনকে দিন বাড়বেই, বরঞ্চ কমবে না। ফলে ভারত বাংলাদেশ এই কূটনৈতিক ফাইট সামনের দিনগুলোতে এমন একটা জায়গায় যেতে পারে যে বাংলাদেশের সামনে যদি একটা নির্বাচিত সরকার আসে, সেটা যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপিও আসে, তার জন্যও এই সরকারের সময় যে ঘটনাগুলো ঘটছে এগুলা টাফ হয়ে যাবে ভারতকে মেনটেন করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।